ধরুন একজন পরিবেশবিদ, একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী আর একজন জীববিজ্ঞানী, এই তিনজন মিলে একটা গহীন জঙ্গলে গেলেন। আচ্ছা। তো তারা কি সবাই একই জঙ্গল দেখবেন? একটু চিন্তা করলেই বোঝা যায় জঙ্গল একটাই হলেও তাদের দেখার ধরন হবে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তা তো বটেই। পরিবেশবিদ হয়তো খুঁজবেন জলবায়ুর পরিবর্তনের প্রভাব। একদম। আর ব্যবসায়ী হিসাব করবেন ওই জমির বাণিজ্যিক মূল্য কত বা কাঠের দাম কত। অন্যদিকে জীববিজ্ঞানী হয়তো মশগুল হয়ে থাকবেন মাটির পোকামাকড় নিয়ে। মানে জঙ্গলটা একটাই, কিন্তু লেন্সগুলো আলাদা। ঠিক। আসল পার্থক্যটা হলো তারা প্রত্যেকে নিজেদের পূর্বজ্ঞান আর পেশার ওপর ভিত্তি করে আলাদা আলাদা অদৃশ্য চশমা পরে জঙ্গলটাকে দেখছেন। আর এই অদৃশ্য চশমাগুলোকেই আমরা বলি মেন্টাল মডেল বা মানসিক চিন্তার কাঠামো। দারুণ একটা উদাহরণ দিয়ে শুরু হলো আজকের ডিপ ডাইভ। ধন্যবাদ। তো আজকে আমরা শিন প্যারিসের লেখা অত্যন্ত প্রভাবশালী বই দ্য গ্রেট মেন্টাল মডেলস নিয়ে গভীরভাবে আলোচনা করব। সাথে ফার্নাম স্ট্রিট, প্রোডাক্টিভিটি গেম, দান্তে বর্গিস আর ইথান শোয়ানডটের মতো কিছু দুর্দান্ত সোর্স থেকে তথ্য নিয়ে পুরো বিষয়টা বিশ্লেষণ করব। আর আমাদের মূল লক্ষ্য হলো এমন কিছু অত্যন্ত কার্যকর চিন্তার কাঠামো বের করে আনা, যা যে কোনো জটিল পরিস্থিতিতে মানুষের সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাকে একেবারে বদলে দিতে পারে। একদম। তো এই চশমা বা লেন্সের ধারণাটা আসলে বাস্তব দুনিয়ায় টিকে থাকার জন্য কতটা জরুরি, সেটা কিন্তু শেন প্যারিসের নিজের জীবনের গল্প থেকেই দারুণভাবে বোঝা যায়। হ্যাঁ, ওনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। 2001 সালের 11ই সেপ্টেম্বরের ভয়াবহ সেই ঘটনার ঠিক পরপরই তিনি একটি গোয়েন্দা সংস্থায় কাজ শুরু করেছিলেন। গোয়েন্দা সংস্থায়? হ্যাঁ, এবং সেই চরম সংকটময় মুহূর্তে তিনি একটা খুব রূঢ় বাস্তবতার মুখোমুখি হন। তিনি বুঝতে পারেন যে প্রথাগত এমবিএ ডিগ্রিতে তিনি যেসব তত্ত্ব বা থিওরি শিখে এসেছেন, বাস্তব দুনিয়ার এই অচেনা সমস্যা সমাধানের জন্য সেগুলো একেবারেই যথেষ্ট নয়। মানে কাগজের থিওরি আর বাস্তবের বিশৃঙ্খলার মধ্যে যে আকাশ-পাতাল তফাত, সেটা তিনি টের পেয়েছিলেন? ঠিক তাই। আর ঠিক এই হতাশার জায়গা থেকেই তিনি ওয়ারেন বাফেটের বিখ্যাত ব্যবসায়িক পার্টনার চার্লি মাঙ্গারের চিন্তাধারার দিকে ঝুঁকে পড়েন। চার্লি মাঙ্গার, মেন্টাল মডেলের জগতে তিনি তো একজন লেজেন্ড। একদম। মাঙ্গার বিশ্বাস করতেন পৃথিবীতে সফল হতে হলে বিভিন্ন বিষয়ের মৌলিক ধারণাগুলোর একটা জালের মতো কাঠামো বা ল্যাটিস ওয়ার্ক মাথার ভেতর তৈরি করতে হবে। এরপর থেকেই মূলত প্যারিস সফল মানুষদের এই বাস্তবমুখী মেন্টাল মডেলগুলো নিয়ে গভীর গবেষণা শুরু করেন। ঠিক আছে, বিষয়টা একটু খুলে বলা যাক। সেই গবেষণার সবচেয়ে মৌলিক যে মডেলটি নিয়ে আমাদের কথা বলতে হবে তা হল দ্য ম্যাপ ইজ নট দ্য টেরিটরি, অর্থাৎ মানচিত্র কখনোই আসল ভূখণ্ডের হুবহু প্রতিচ্ছবি নয়। খুব পাওয়ারফুল একটা কনসেপ্ট। মানে আমরা দৈনন্দিন জীবনে যে ম্যাপ ব্যবহার করি সেটা আসলে বাস্তবতার একটা চরম সরলীকৃত রূপ। যেমন ধরুন লন্ডনের আন্ডারগ্রাউন্ড রেলওয়ের ম্যাপ। আচ্ছা। যাত্রীদের জন্য এই ম্যাপটা অসাধারণ। কোন স্টেশনের পর কোন স্টেশন সব খুব সহজে সাজানো। কিন্তু একজন ট্রেন চালকের হাতে যদি ওই ম্যাপ দেওয়া হয়, তার কোনো লাভই হবে না। হ্যাঁ, কারণ সেখানে লাইনের আসল বাঁক বা দূরত্বের সঠিক অনুপাত তো নেই। একদম। চালকের দরকার বাস্তব ভূখণ্ড, যাত্রীর দরকার সরলীকৃত ম্যাপ। আর এই মানচিত্র আর বাস্তবতার মধ্যে পার্থক্য করতে না পারার চরম মূল্য কিন্তু দিতে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মান বাহিনীকে। রাশিয়ায় আক্রমণের সময়টার কথা বলছেন তো? হ্যাঁ, অপারেশন বারবারোসা। ঠিক। রাশিয়ায় যখন তারা আক্রমণ করে, তখন তাদের টেবিলে বেছানো মানচিত্রগুলো রাস্তার একটা চমৎকার রূপরেখা দিয়েছিল। কিন্তু সেই মানচিত্র কি রাশিয়ার সেই হাড় কাঁপানো ভয়াবহ শীতের বাস্তবতাকে তুলে ধরতে পেরেছিল? না, মানচিত্রে তো আর কাদা, বরফ বা জমে যাওয়া ইঞ্জিন দেখা যায় না। এক্স্যাক্টলি। জার্মানরা ভেবেছিল তারা খুব দ্রুত যুদ্ধ জিতে যাবে, কারণ তাদের কাগজের ম্যাপ আর রাশিয়ার বাস্তব টেরিটরির মধ্যে কোনো মিলই ছিল না। কর্পোরেট জগতেও কিন্তু আমরা এই ভুলটা দেখি। কর্পোরেট জগতেও একটা উদাহরণ দেওয়া যায়। অ্যামাজনের শুরুর দিকের একটা খুব বিখ্যাত ঘটনা আছে। জেফ বেজোস একবার কাস্টমার সার্ভিসের ডেটা নিয়ে মিটিং করছিলেন। ডেটা বা রিপোর্টের মানচিত্র বলছিল কাস্টমারদের গড়ে 1 মিনিটেরও কম সময় লাইনে অপেক্ষা করতে হয়। আচ্ছা, 1 মিনিটের কম? বেশ ভালো তো। হ্যাঁ, কিন্তু বেজোস সেই মিটিংয়ে বসেই সরাসরি কাস্টমার সার্ভিসের নম্বরে কল করে বসেন। ওয়েট, মিটিংয়ের মাঝখানেই কল করে দিলেন? হ্যাঁ, এবং সবাইকে হতবাক করে দিয়ে সেই কলে তাকে 10 মিনিটের বেশি সময় লাইনে অপেক্ষা করতে হয়। 10 মিনিট? মানে কাগজের রিপোর্ট বলছিল এক কথা,
আর বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। একদম তাই। কিন্তু এখানে আমি একটু অন্য দিক থেকে চিন্তা করতে চাইছি। মানে মানচিত্র যদি নির্ভুলই না হয়, যদি তা বাস্তবতার অনেক জিনিসই বাদ দিয়ে দেয়, তবে এর আসল কাজটা কি? গুড পয়েন্ট। মানে পুরো নিউ ইয়র্ক শহরের সমান বড় একটা ম্যাপ পকেটে নিয়ে তো আর নিউ ইয়র্ক শহরে ঘুরে বেড়ানো সম্ভব নয়। ম্যাপ তো ছোট আর সহজ হতেই হবে, তাই না? এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো আমাদের মস্তিষ্ক প্রতি মুহূর্তে আসা এই বিপুল পরিমাণ তথ্য একসাথে প্রসেস করতে পারে না। সে কারণে বাস্তবতার সরলীকরণ আমাদের দরকার। আচ্ছা, ব্রেনের শক্তি বাঁচানোর জন্য। হ্যাঁ, কিন্তু বিপদটা তখনই ঘটে যখন মানুষ সেই সরলীকরণকেই চূড়ান্ত সত্য ভেবে বসে। যে কোনো রিপোর্ট বা স্প্রেডশিট আসলে একটা মানচিত্র মাত্র, পুরো পরিস্থিতি নয়। আর যেহেতু আমাদের ম্যাপ সবসময় অসম্পূর্ণ, তাই আমাদের পরের মেন্টাল মডেলটি এত বেশি গুরুত্বপূর্ণ। কোনটা? সার্কেল অফ কম্পিটেন্স বা নিজের দক্ষতার সীমানা বোঝা। যেহেতু দুনিয়ার সবকিছু জানা সম্ভব নয়, তাই কোথায় আমার জ্ঞানের সীমানা শেষ হচ্ছে সেটা পরিষ্কারভাবে জানাটাই টিকে থাকার মূল চাবিকাঠি। ওয়ারেন বাফেটের বিনিয়োগের দর্শন দেখলে এটা খুব ভালো করে বোঝা যায়। ৯০-এর দশকের শেষে যখন ডটকম বাবল চলছিল, তখন তো ইন্টারনেটের নাম শুনলেই মানুষ হুড়মুড় করে বিনিয়োগ করছিল। আর রাতারাতি কোটিপতিও হচ্ছিল অনেকে। ঠিক, কিন্তু বাফেট সেখানে এক পয়সাও বিনিয়োগ করেনি। তিনি খোলাখুলি স্বীকার করেছিলেন যে প্রযুক্তি কোম্পানি কিভাবে কাজ করে সেটা তার দক্ষতার সীমানার একেবারে বাইরে। তিনি শুধু কোকাকোলা বা ইন্স্যুরেন্সের মতো যে ব্যবসাগুলো নিজে বোঝেন তার ভেতরেই ছিলেন। আর এর ফলাফল কি হয়েছিল? যখন সেই টেক বাবল ফাটল, তখন অনেক বাঘা বিনিয়োগকারী সর্বশান্ত হয়ে পথে বসেছিল, কিন্তু বাফেটের সম্পদের কোনো ক্ষতি হয়নি। এই দক্ষতার সীমানা না বোঝার কারণেই কিন্তু মাউন্ট এভারেস্টে চূড়ায় ওঠার পথে আজও শত শত অভিযাত্রীর মৃতদেহ পড়ে আছে। সাধারণ পর্যটকরা অনেক সময় অতি আত্মবিশ্বাস দিয়ে নিজেদের দক্ষতার সীমানাকে অনেক বড় করে দেখেন। হ্যাঁ, দামি গিয়ার আর টাকা থাকলেই তো আর পাহাড় জয় করা যায় না। ঠিক। কিন্তু একজন শেরপা, যার কাছে ওই পাহাড়ের প্রতিটি খাঁজ পরিচিত, সে তার সীমানা খুব ভালো করে জানে। সে জানে কখন আবহাওয়া খারাপ হলে অহংকার সরিয়ে রেখে নিচে নেমে আসতে হবে। মানে জীবন মরণ আসলে নির্ভর করছে নিজের সীমানাটা কতটুকু তা নিখুঁতভাবে বোঝার উপরেই। একদম। তাহলে এখন মূল বিষয়টা দাঁড়ালো, আমরা বুঝলাম যে আমাদের ম্যাপ ত্রুটিপূর্ণ এবং আমাদের একটা নির্দিষ্ট সীমানার মধ্যে থাকতে হবে। কিন্তু সেই সীমানার ভিতরে থেকে আমরা প্রতিদিনের সমস্যাগুলোর সমাধান করব কিভাবে? এখানেই আসে আমাদের চিন্তার কাঠামো বদলে দেওয়ার ৩টি অত্যন্ত শক্তিশালী পদ্ধতি, যাদের আমরা বলি 3 what ifs। এর প্রথমটি হল ইনভার্সন বা ইনভার্সন। ইনভার্সন মানে সমস্যাকে উল্টো দিক থেকে চিন্তা করা, তাই তো? হ্যাঁ, মানুষ সাধারণত ভাবে কিভাবে সফল হওয়া যায়, কিন্তু ইনভার্সন বলছে সফল হওয়ার কথা না ভেবে উল্টো চিন্তা করতে হবে, কিভাবে সবচেয়ে বাজেভাবে ব্যর্থ হওয়া যায়। হাহা, চার্লি মাঙ্গারের একটা খুব বিখ্যাত জোক আছে এটা নিয়ে। তিনি বলতেন, আমি শুধু জানতে চাই আমি কোথায় মারা যাব, যাতে আমি জীবনেও সেই জায়গায় না যাই। হ্যাঁ, শুনতে মজার হলেও এর পেছনের মনস্তত্ত্বটা খুব গভীর। মানুষের মস্তিষ্ক প্রাকৃতিকভাবেই নেগেটিভ জিনিসগুলোকে আগে ধরার জন্য তৈরি হয়েছে। নেগেটিভিটি বায়াস। হ্যাঁ, তাই কোনো কাজ শুরু করার সময় যখন সবাই ভাবে কিভাবে সেরাটা দেওয়া যায়, তখন অনেক ফাঁকফোকর চোখে পড়ে না। কিন্তু ইনভার্সন মডেলে যখন প্রশ্ন করা হয় কি করলে এই প্রজেক্টটা নিশ্চিতভাবে মুখ থুবড়ে পড়বে, তখন খুব দ্রুত বিপদগুলো চিহ্নিত করা যায়। বিষয়টা একটা বাস্তব উদাহরণ দিয়ে চিন্তা করা যাক। ধরুন আমি একটা খুব ভালো ভিডিও বানাতে যাচ্ছি। অনেক ভেবেও কোনো নতুন আইডিয়া পাচ্ছি না। আচ্ছা। কিন্তু আমি যদি নিজেকে প্রশ্ন করি কিভাবে সবচেয়ে বাজে, সবচেয়ে বোরিং একটা ভিডিও বানানো যায়, তখন তো উত্তরগুলো খুব সহজেই আসতে শুরু করবে। একদম। যেমন ভিডিওতে শুধু একঘেয়ে বোরিং স্লাইড থাকবে, কোনো ছবি থাকবে না, আর আমার কণ্ঠস্বর হবে একদম ঘুম পাড়ানি। ঠিক। এবার এই বাজে আইডিয়াগুলোকে জাস্ট উল্টে দিলেই কিন্তু একটা দারুণ ভিডিওর রেসিপি পাওয়া যায়। মানে স্লাইডের বদলে প্রচুর ছবি ব্যবহার করা আর কথায় উত্তেজনা নিয়ে আসা। হ্যাঁ। এই ইনভার্সন মডেলের সবচেয়ে ঐতিহাসিক একটা উদাহরণ হল ১৯২০-র দশকে এডওয়ার্ড বার্নেজের সিগারেট মার্কেটিং ক্যাম্পেইন। তখন নারীদের প্রকাশ্যে ধূমপান করা সামাজিকভাবে চরম অগ্রহণযোগ্য ছিল। ওই টর্চেস অফ ফ্রিডম ক্যাম্পেইনটা? হ্যাঁ, টোব্যাকো কোম্পানিগুলো মুড়িয়া হয়ে চাচ্ছিল নারীদের কাছে সিগারেট বিক্রি করতে। বার্নেজ যদি সোজা পথে ভাবতেন যে কিভাবে নারীদের সিগারেট ধরানো যায়,
তাহলে হয়তো তিনি কোনো সাধারণ বিজ্ঞাপনের কথা ভাবতেন। কিন্তু তিনি তো ইনভার্সন ব্যবহার করেছিলেন। ঠিক, তিনি পরিস্থিতি পুরো উল্টে দিলেন। তিনি ভাবলেন, ধরে নিই নারীরা পুরুষদের মতোই সমান তালে ধূমপান করে, তাহলে সমাজ ব্যবস্থাটা কেমন হতো? একটা সমান অধিকারের সমাজ। একদম। তিনি বুঝতে পারলেন সেক্ষেত্রে ধূমপানকে নারীদের কাছে অত্যন্ত আকাঙ্ক্ষিত এবং পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে একটা প্রতিবাদের হাতিয়ার হতে হতো। এরপর তিনি সিগারেটকে স্লিম বা চিকন থাকার একটা উপায় হিসেবে প্রচার করলেন। আর নারীদের ভোটাধিকার আন্দোলনের সাথে মিলিয়ে সিগারেটের নাম দিলেন টর্চেস অফ ফ্রিডম বা স্বাধীনতার মশাল। সমাজকে উল্টো দিক থেকে দেখার এই দৃষ্টিভঙ্গি পুরো মার্কেটিংয়ের ইতিহাসই বদলে দিয়েছিল। হ্যাঁ, আর শ্রোতাদের জন্য বলি, দৈনন্দিন জীবনে এই ইনভার্সনকে কাজে লাগানোর একটা দারুণ ব্যবহারিক পদ্ধতি হল ফিয়ার সেটিং বা ভয় নির্ধারণ। এটা কিভাবে কাজ করে? আমরা তো সবসময় গোল সেটিং করি, কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ফিয়ার সেটিং করাটা অত্যন্ত জরুরি। একটা কাগজে নিয়ে লিখে ফেলতে হয় এই কাজটা করলে সবচেয়ে খারাপ কি হতে পারে। আচ্ছা। যখন সেই অমূলক ভয়গুলো মাথার ভেতর থেকে বেরিয়ে কাগজের ওপর চোখের সামনে ফুটে ওঠে, তখন মস্তিষ্ক বুঝতে পারে যে পরিস্থিতি আসলে ততটাও ভয়ঙ্কর নয়। মানে তখন ওই খারাপ পরিণতিগুলো এড়ানোর উপায়ও খুব পরিষ্কার হয়ে যায়। দারুণ একটা টুল। এবার আসা যাক 3 ওয়াটফসের দ্বিতীয় পদ্ধতিতে, ফার্স্ট প্রিন্সিপলস থিঙ্কিং বা ফার্স্ট প্রিন্সিপলস, মানে কোনো বিষয়ের একেবারে মূল উপাদানে বা শেকড়ে গিয়ে পৌঁছানো। আমরা তো বেশিরভাগ সময় কোনো সমস্যার সমাধান করি আগে থেকে চলে আসা নিয়মের উপর ভিত্তি করে। সবাই যেভাবে করছে আমরাও সেভাবে করি। ঠিক, কিন্তু ফার্স্ট প্রিন্সিপলস হল সমস্ত প্রচলিত ধারণা সরিয়ে রেখে একেবারে খাঁটি অকাট্য সত্যটাকে খুঁজে বের করা, এরপর সেখান থেকে নতুন করে সমাধান তৈরি করা। এই জায়গাটায় ইলন মাস্কের রকেট তৈরির গল্পটা সবচেয়ে নিখুঁত উদাহরণ। তিনি যখন মঙ্গল গ্রহে যাওয়ার প্রজেক্ট নিয়ে কাজ শুরু করলেন, দেখলেন বাজার থেকে রকেট কেনা অসম্ভব ব্যয়বহুল। সাধারণ কেউ হলে ভাবত, রকেটের দাম তো এমনই হয়, কারণ সবাই এই দামে কিনছে। একদম, কিন্তু তিনি ফার্স্ট প্রিন্সিপলস ব্যবহার করে এই প্রচলিত বিশ্বাসটাকে ভেঙে দিলেন। তিনি ভাবলেন, একটা রকেট আসলে কি দিয়ে তৈরি হয়, এর একেবারে মূল উপাদানগুলো কি। আচ্ছা। উত্তর হল অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম, কপার আর কার্বন ফাইবার। এরপর তিনি কমোডিটি মার্কেটে ওই কাঁচামালগুলোর আসল দাম খোঁজ নিলেন। আর ফলাফলটা কিন্তু চমকে দেওয়ার মতো ছিল। হ্যাঁ, তিনি আবিষ্কার করলেন একটা তৈরি রকেটের যে বিশাল দাম, তার কাঁচামালের আসল দাম তার মাত্র 2%। রেট মাত্র 2%? হ্যাঁ, বাকি 98%ই হল ম্যানুফ্যাকচারিং আর মহাকাশ সংস্থাগুলোর নিজস্ব খরচ। এই প্রথম নীতি থেকে চিন্তা করেই তিনি নিজেরা রকেট বানানোর সিদ্ধান্ত নেন এবং স্পেস এক্সের জন্ম হয়। ঠিক একই ঘটনা ঘটেছে কৃত্রিম মাংস বা ফেক মিট ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও। বিজ্ঞানীরা যখন প্রাণী হত্যা ছাড়া মাংস তৈরির কথা ভাবলেন, তারা ফার্স্ট প্রিন্সিপলস ব্যবহার করলেন। মানে তারা ভাবলেন মাংস আসলে কি? হ্যাঁ, তারা নিজেদের জিজ্ঞেস করলেন, মানুষ কি আসলে আস্ত প্রাণীটাকে খেতে পছন্দ করে, না মানুষ মূলত পছন্দ করে মাংসের নির্দিষ্ট স্বাদ, টেক্সচার আর গন্ধ। তো মাংসের প্রথম নীতি কি দাঁড়ালো? এটি মূলত কিছু অ্যামিনো অ্যাসিড, ফ্যাট এবং সুগারের নির্দিষ্ট মিশ্রণ, যা নির্দিষ্ট তাপে রান্না করলে ওই পরিচিত স্বাদটা আসে। এই মূল উপাদানগুলো ল্যাবরেটরিতে তৈরি করেই উদ্ভিজ্জ উপাদান থেকে অবিকল মাংসের মতো স্বাদ তৈরি করা সম্ভব হয়েছে। কিন্তু এই ফার্স্ট প্রিন্সিপলসে পৌঁছানো তো সহজ কথা নয়। এর জন্য একটা দারুণ কার্যকর টুল হল দ্য 5 Whys বা 5 বার কেন জিজ্ঞেস করা। হ্যাঁ, এটা অনেকটা পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো। মূল সমস্যায় না পৌঁছানো পর্যন্ত একটার পর একটা স্তর খুলতে হয়। ধরুন কেউ বলছে সে 20 পাউন্ড ওজন কমাতে চায়। তাকে যদি জিজ্ঞেস করা হয় কেন ওজন কমাতে হবে, সে হয়তো বলবে কারণ আমি আয়নায় নিজেকে দেখতে ভালো বোধ করি না। এখানেই থেমে গেলে চলবে না, আবার জিজ্ঞেস করতে হবে কেন দেখতে ভালো বোধ করাটা এত জরুরি। তখন হয়তো উত্তর আসবে, কারণ আমার পুরনো ভালো জামাগুলো আর গায়ে লাগছে না। এরপর তৃতীয়বার কেন প্রশ্ন করলে হয়তো সে বলবে পুরনো জামা গায়ে না লাগলে মনে হয় আমি আমার নিজের শরীরের উপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। এরপর যখন চতুর্থবার জিজ্ঞেস করা হবে কেন এই নিয়ন্ত্রণের অনুভূতিটা এত গুরুত্বপূর্ণ, তখন আসল মনস্তত্ত্বটা বেরিয়ে আসতে শুরু করবে। হ্যাঁ, সে হয়তো বলবে কারণ গত কয়েক বছর ধরে কাজের চাপে আমার মনে হচ্ছে আমার নিজের জীবনের উপরই আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আর সবশেষে পঞ্চমবার যখন জিজ্ঞেস করা হবে কেন এমন মনে হচ্ছে, তখন হয়তো বেরিয়ে আসবে যে সে এমন একটা চাকরি করছে যা সে ভেতরে ভেতরে ঘৃণা করে। খেয়াল করে দেখুন, শুরু হয়েছিল ওজন কমানো দিয়ে,
আর পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে আসল শেকড়টা পাওয়া গেল কেরিয়ারের হতাশা আর আত্মবিশ্বাসের অভাবে। একদম। মূল সমস্যা না খুঁজলে শুধু ডায়েট করে কোনো লাভই হতো না। আর যখন আমরা মূল সমস্যাটা খুঁজে পেয়ে সমাধানের দিকে এগোই, তখনই আমাদের দরকার হয় তৃতীয় হোয়াট ইফ, অর্থাৎ সেকেন্ড অর্ডার থিঙ্কিং। সেকেন্ড অর্ডার থিঙ্কিং, এটা আসলে ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডারের মধ্যে পার্থক্য করার জায়গা। হ্যাঁ, ফার্স্ট অর্ডার থিঙ্কিং হল যে কোনো কাজের তাৎক্ষণিক ফলাফল দেখা। এটা অত্যন্ত সহজ। কিন্তু সেকেন্ড অর্ডার থিঙ্কিং হল ওই ফলাফলের আবার কি ফলাফল হতে পারে, অর্থাৎ রিপল এফেক্ট নিয়ে ভাবা। ফার্স্ট অর্ডার থিঙ্কিং যে কত ভয়ঙ্কর হতে পারে তার একটা দারুণ ঐতিহাসিক উদাহরণ হল ব্রিটিশ ভারতের কোবরা এফেক্ট। সে সময় দিল্লিতে বিষধর কোবরা সাপের খুব উপদ্রব বেড়েছিল। আচ্ছা। ব্রিটিশ সরকার ভাবল সাপ কমাতে হবে। এটা ছিল ফার্স্ট অর্ডার থিঙ্কিং। তারা নিয়ম করল কেউ মরা সাপ জমা দিলে তাকে নগদ পুরস্কার দেওয়া হবে। তাৎক্ষণিক ফলাফল তো ভালোই হওয়ার কথা। হ্যাঁ, প্রচুর সাপ মারা পড়ল। কিন্তু তারা সেকেন্ড অর্ডার ইফেক্ট নিয়ে ভাবেনি। মানুষ যখন দেখল সাপ মারলে টাকা পাওয়া যায়, তখন তারা টাকার লোভে নিজেদের বাড়িতেই সাপ পোষা শুরু করে দিল। হ্যাঁ, সিরিয়াসলি? হ্যাঁ, সরকার যখন বুঝতে পারল যে তারা আসলে সাপ পালার জন্য টাকা দিচ্ছে, তখন তারা সাথে সাথে পুরস্কার বাতিল করল। আর তখন মানুষ ওই পোষা সাপগুলোকে রাস্তায় ছেড়ে দিল। ফলে সাপের উপদ্রব আগের চেয়ে বহুগুণ বেড়ে গেল। যদি আমরা বিষয়টিকে আরও বড় পরিসরে দেখি, আরেকটা বড় উদাহরণ হল প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ওপর চাপিয়ে দেওয়া চুক্তি। মিত্রবাহিনী ফার্স্ট অর্ডার থিঙ্কিং অনুযায়ী ভেবেছিল জার্মানির ওপর বিপুল পরিমাণ জরিমানা চাপিয়ে দিলে তারা চিরতরে পঙ্গু হয়ে যাবে। কিন্তু তারা এর সেকেন্ড অর্ডার বা দীর্ঘমেয়াদী ফলাফল নিয়ে ভাবেনি। ঠিক সেই ভয়ঙ্কর অর্থনৈতিক চাপ আর জাতীয় অপমানের ফলেই কিন্তু জার্মানিতে চরমপন্থার জন্ম হয়, যা পরবর্তীতে ফ্যাসিবাদের উত্থান ঘটায় এবং বিশ্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয়। এর ঠিক উল্টো দিকে সেকেন্ড অর্ডার থিঙ্কিংয়ের দারুণ একটা সফলতার গল্প হল হেনরি ফোর্ডের সিদ্ধান্ত। ১৯১৪ সালে ফোর্ড হঠাৎ করে তার কারখানার কর্মীদের বেতন প্রায় দ্বিগুণ করে দিলেন। ফার্স্ট অর্ডার থিঙ্কিং অনুযায়ী তো সবার ভাবার কথা যে ফোর্ড পাগল হয়ে গেছে। হ্যাঁ, এতে তো কোম্পানির উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। কিন্তু ফোর্ডের মাথায় ছিল সেকেন্ড অর্ডার থিঙ্কিং। তিনি জানতেন কর্মীদের বেতন বাড়লে তাদের জীবনযাত্রার মান বাড়বে এবং একটা সময় তারাই ফোর্ড কোম্পানির তৈরি গাড়ি কেনার সামর্থ্য অর্জন করবে। প্রাসঙ্গিক উদাহরণ হতে পারে কোভিড পরবর্তী অফিস কালচার। অনেক কোম্পানির সিইও জোর করে কর্মীদের আবার সপ্তাহে 5 দিন অফিসে ফিরিয়ে আনছেন। হ্যাঁ, ফার্স্ট অর্ডারে তারা ভাবছে সবাই অফিসে ফিরলে মিটিং করা সহজ হবে। কিন্তু এর সেকেন্ড অর্ডার প্রভাব কি হতে পারে? হয়তো সেরা কর্মীরা প্রতিদিনের সেই ট্রাফিক জ্যাম সহ্য করতে না পেরে কোম্পানি ছেড়েই চলে যাবে অন্য কোথাও যেখানে ফ্লেক্সিবিলিটি আছে। দীর্ঘমেয়াদী সফলতার জন্য এই সেকেন্ড স্তরের চিন্তাভাবনা করাটা খুব অপরিহার্য। একদম ঠিক। এতক্ষণ আমরা গভীরে গিয়ে চিন্তা করার কথা বললাম, কিন্তু বাস্তব জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে এত গভীরভাবে ভাবার সময় থাকে না। খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। তখন কি করা যায়? তখন এই জটিলতাকে ছেঁটে ফেলার জন্য চমৎকার দুটি মেন্টাল মডেল আছে, যাদের বলা হয় রেজার্স বা খুর। এই খুরের কাজ হল অপ্রয়োজনীয় তথ্যগুলোকে ছেঁটে ফেলে সত্যের কাছাকাছি পৌঁছানো। এর মধ্যে প্রথমটি হল অকামস রেজার বা অকামের রেজর্ট। অকামের রেজারের মূল কথা হল যে কোনো ঘটনার যদি একাধিক ব্যাখ্যা থাকে, তবে যে ব্যাখ্যাটি সবচেয়ে সহজ এবং যেটিতে সবচেয়ে কম ভ্যারিয়েবল আছে সেটি সত্য হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মানে অযথা জটিল ষড়যন্ত্র তত্ত্ব খোঁজার কোনো মানে নেই। যেমন ধরুন টাইটানিক জাহাজ ডোবার ঘটনা। আজও অনেকে বিশ্বাস করে যে এর পেছনে গুপ্ত সংঘের কোনো বড় ষড়যন্ত্র ছিল। কিন্তু এই ষড়যন্ত্র তত্ত্ব সত্যি হতে গেলে তো একসাথে হাজারটা জিনিস নিখুঁতভাবে ঘটতে হতো, অনেক মানুষকে মিথ্যে বলতে হতো। ঠিক, এর চেয়ে অনেক সহজ ব্যাখ্যা হল রাতের অন্ধকারে কুয়াশার মাঝে একটা বিশাল বরফখণ্ডের সাথে জাহাজের ধাক্কা লেগেছে। অকামের রেজর বলছে এই সহজ ব্যাখ্যাটাই সত্য হওয়ার সম্ভাবনা ৯৯%। ভারতের সুন্দরবন এলাকায় বেঙ্গল টাইগারদের একটা সত্যি ঘটনা আছে যেখানে এই অকামের রেজর দারুণ আঁচ করেছিল। ও আচ্ছা, কি ঘটেছিল সেখানে? ৮০ দশকের শেষের দিকে একটা নির্দিষ্ট এলাকায় বাঘের আক্রমণে অনেক মানুষ মারা যাচ্ছিল। গ্রামবাসীরা বাঘ তাড়াতে অস্ত্রশস্ত্র থেকে শুরু করে কারেন্টের তার জড়ানো পুতুল পর্যন্ত ব্যবহার করল, কিছুই কাজ হল না। তারপর? কিন্তু একজন খেয়াল করলেন
বাঘ সাধারণত তখনই আক্রমণ করে যখন শিকারের পেছন দিকটা তার দিকে থাকে, মানে শিকার চোখে চোখ রাখলে সে সহজে আক্রমণ করে না। বাঘের সাইকোলজি? হ্যাঁ, তখন অত্যন্ত সহজ একটা সমাধান বের করা হলো। গ্রামবাসীরা তাদের মাথার পেছনে ঘাড়ের কাছে মানুষের মুখের ছবি দেওয়া একটা মাস্ক পরা শুরু করল। হা, সত্যি? হ্যাঁ, এর ফলে পেছন থেকে এলেও বাঘ ভাবল মানুষটি তাকে দেখছে। অবিশ্বাস্য হলেও সত্যি, এরপর টানা ৩ বছর মাস্ক পরা একজন মানুষের উপরও কোনো বাঘ হামলা করেনি। সবচেয়ে সহজ সমাধানটি কাজ করেছে। দারুণ। আর দৈনন্দিন জীবনের কথা যদি বলি, ধরুন সকালে ঘুম থেকে উঠে কারো প্রচণ্ড জ্বর লাগছে, সে ইন্টারনেটের লক্ষণ মিলিয়ে দেখল তার হয়তো সাধারণ সিজনাল ফ্লু হয়েছে অথবা আফ্রিকার কোনো বিরল ভাইরাস হয়েছে। আমরা সবাই গুগলে সার্চ করেই কাজটা করি। একদম। অকামের রেজার ব্যবহার করলে সাধারণ বুদ্ধিই বলে ওই বিরল ভাইরাস হওয়ার চেয়ে সাধারণ ফ্লু হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, তাই অযথা প্যানিক না করে বিশ্রাম নেওয়াই যৌক্তিক। এই অকামের রেজারের মতোই আরেকটা অত্যন্ত কার্যকরী টুল হল হ্যানলেন্স রেজার বা হ্যানলনের রেজার। এটি মানুষের সম্পর্কের ক্ষেত্রে জাদুর মতো কাজ করে। এর মূল কথাটা কি? এর মূল কথা হল, কোনো নেতিবাচক কাজের পেছনে যদি নিছক বোকামি, অজ্ঞতা বা ভুল বোঝাবুঝি কারণ হিসেবে যথেষ্ট হয়, তবে সেখানে অযথা ক্ষোভ বা ষড়যন্ত্র খোঁজা উচিত নয়। মানে কেউ কোনো ক্ষতি করলেই সে ইচ্ছে করে ক্ষতি করতে চেয়েছে এমনটা ভাবার দরকার নেই। যেমন রাস্তায় কেউ গাড়ি দিয়ে হুট করে ওভারটেক করে সামনে চলে গেল, হ্যাঁ, সাথে সাথেই মনে হবে লোকটা ইচ্ছে করে আমাকে অপমান করল। কিন্তু হ্যানলেনের রেজার বলছে সে হয়তো খেয়ালই করেনি বা সে হয়তো সত্যিই খুব তাড়াহুড়োয় আছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে, মানুষ কি আসলেই কখনো ইচ্ছে করে ক্ষতি করে না? পৃথিবীতে তো খারাপ উদ্দেশ্য নিয়েও মানুষ কাজ করে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে। মানুষ অবশ্যই ইচ্ছে করে ক্ষতি করে, কিন্তু হ্যানলনের রেজার বলছে যে সাধারণ ঘটনাগুলোর ক্ষেত্রে প্রথম অনুমানটা ভুল বোঝাবুঝি হওয়া উচিত, শত্রুতা নয়। আচ্ছা। এর একটা অবিশ্বাস্য ঐতিহাসিক প্রমাণ আছে যা আক্ষরিক অর্থে পুরো পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল। ১৯৬২ সালে কিউবান মিসাইল ক্রাইসিসের সময় ভাসিলি আর্খিপভ নামের একজন রাশিয়ান অফিসার এই হ্যানলনের রেজার ব্যবহার করেছিলেন। ও, ওই সাবমেরিনের গল্পটা, ওটা তো সত্যি গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো। হ্যাঁ, ভাসিলি ছিলেন একটা রাশিয়ান সাবমেরিনের অফিসার যেটাতে পারমাণবিক টর্পেডো ছিল। সাবমেরিনটি পানির অনেক নিচে ছিল, ভেতরে প্রচণ্ড গরম, অক্সিজেন ফুরিয়ে আসছিল। উফ, দম বন্ধ করা পরিস্থিতি। আমেরিকান বাহিনী তখন সাবমেরিনটিকে ওপরে ভাসতে বাধ্য করার জন্য ছোট ছোট সতর্কতামূলক বোমা ফেলছিল। তারা আগে থেকে এটা জানিয়েছিল, কিন্তু বার্তাটা পানির নিচে পৌঁছায়নি। তার মানে সাবমেরিনের ভেতরের অফিসাররা তো ভাববে আমেরিকা আক্রমণ করে দিয়েছে। ঠিক তাই। বাকি অফিসাররা ভেবে নিলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ বেজে গেছে। তারা পারমাণবিক টর্পেডো ফায়ার করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু ভাসিলি আর্খিপভ রাজি হলেন না। তিনি কি ভেবেছিলেন? ভাবতে বাধ্য করেনি যে আমেরিকানরা তাদের ধ্বংস করতে চাইছে। তিনি ভাবলেন এটি হয়তো কোনো আক্রমণ নয়, বরং কোনো ভুল বোঝাবুঝি বা নিছক ওপরে তোলার সংকেত, অর্থাৎ হ্যানলনের রেজার। কি সর্বনাশ! তিনি সেদিন নিজের সিদ্ধান্তে অটল থেকে ওই পারমাণবিক হামলা আটকে দিয়েছিলেন, আর পৃথিবী একটা নিশ্চিত পারমাণবিক ধ্বংসের হাত থেকে বেঁচে গিয়েছিল। অবিশ্বাস্য একটা ঘটনা। শুধু চিন্তার একটা ছোট পরিবর্তন কিভাবে পুরো পৃথিবীকে বাঁচিয়ে দিল। তাহলে আজকের এই দীর্ঘ আলোচনার পর এর সবকিছুর সারমর্ম আসলে কি দাঁড়াচ্ছে? আমরা দেখলাম যে আমরা যে মানচিত্র বা জ্ঞান নিয়ে চলি তা আসলে পুরো দুনিয়া নয়, তাই আমাদের দক্ষতার সীমানা বোঝা জরুরি। আমরা ইনভার্সন দিয়ে সমস্যাকে উল্টে দেখতে শিখলাম, 5 ওয়াইজ দিয়ে শেকড়ে পৌঁছাতে শিখলাম, আর সেকেন্ড অর্ডার থিঙ্কিং দিয়ে ভবিষ্যতের ফলাফল নিয়ে ভাবতে শিখলাম। আর সবশেষে অকাম ও হ্যানলোনের রেজার দিয়ে অপ্রয়োজনীয় জটিলতা ছেটে ফেলার টুলগুলোর সাথে পরিচিত হলাম। এই প্রত্যেকটি মডেলই আমাদের চিন্তার টুল বক্সে এক একটা নতুন লেন্স হিসেবে কাজ করবে। একদম ঠিক। আর শেষ করার আগে সবার জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। একটু শান্ত হয়ে ভেবে দেখুন তো, এই মুহূর্তে আপনার সবচেয়ে প্রিয় বিশ্বাসটি এমন কোনো মেন্টাল মডেলের ওপর দাঁড়িয়ে নেই তো, যা অনেক আগে পুরনো হয়ে গেছে? হয়তো সময় এসেছে সেই মানচিত্রটিকে একটু আপডেট করে নেওয়ার। আশা করি সবাই এই মডেলগুলো নিজেদের জীবনে প্রয়োগ করে দেখবেন। আর যদি আজকের এই গভীর এবং তথ্যবহুল আলোচনাটি ভালো লেগে থাকে, তবে এ ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই ইংলিশই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।